হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10টা। পুজো শুরু হবে, তাই মা একবার ডাকলো সেখানে যাওয়ার জন্য। ও বেরিয়ে তো দেখি একদম ম্যাজিকের মতন আজকে ওয়েদার। কাল অবধি যে এত বৃষ্টি, এত কিছু, বিন্দুমাত্র রেশও নেই এসবের। চারিদিকে রোদে ঝলমল করছে। আজ আষাঢ় সংক্রান্তি, কিন্তু আকাশে মেঘের রং ঢং দেখে মনে হচ্ছে যেন শরতের আকাশ, পুরো নীল আকাশময়। মেঘগুলো কেমন পেঁজা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে। সূর্যি মামা এতদিনের একটা লম্বা ছুটির পর আবার ডিউটিতে ফিরলেন মনে হয়। এদিকে পুরোহিতও এসে উপস্থিত। পুজোর জোগাড়যন্ত্র সবটাই হয়ে গেছে। এনাকে তো তোমরা চেনোই, আমাদের কুল পুরোহিত। মা আজ সেই সকাল 5টায় ঘুম থেকে উঠেছে এই পুজোর জন্য। এদিকে গাছটিকে একটা টুলের মধ্যে রেখে যতটা সম্ভব সাজিয়েছে। পাতা নেই তো কি করবে। সামনে ঘট প্রতিষ্ঠা হয়ে গেছে, নারায়ণশিলা বসে গেছে নিজের জায়গাতে, সামনে ফলের বাটা, নৈবেদ্য অর্পণ হয়ে গেছে, আর ঠাকুর মশাইয়ের সামনে পুষ্পপত্রের থালাও প্রস্তুত। এবার শুধু পুজো শুরু হওয়ার অপেক্ষা। এদিকে যজ্ঞের জন্য সমস্ত জিনিসপত্র রেডি করে রেখেছে। আমি পাটকাঠি আর বালি ছাড়া এখানে অন্য কিছু নাম আর বলে তোমাদের বোঝাতে পারবো না। আজ তো ধুনো জ্বালানো হবে, তাই মেজমা ছোবড়া কাটতে বসেছে। অন্যান্য সবার থেকে এই কাজগুলোতে মেজমা একটু বেশি এক্সপার্ট, তাই কেউই খুব একটা হাত লাগায় না এইসব কাজে। মেজমার ওপরে ছেড়ে দেওয়া হয়। এদিকে এতক্ষণে পুজো শুরু হয়েছে। আমাদের ছাড়াও এখানে 1-2জনের বাটা এসে পৌঁছেছে পুজোর জন্য। যজ্ঞ করে পুজো তো আজ সময়টা একটু বেশি লাগবে। আগে যখন দাদু বেঁচে ছিলেন তখন পুরো পুজো দাদুর নামেই অর্পণ করা হতো। যেহেতু বাড়ির কর্তা ছিলেন, সেই মতো দাদুর অবর্তমানে মাম্মার ওপর দায়িত্বভার এসে পড়লো, যেহেতু তিনি কর্ত্রী ছিলেন। এখন ওনাদের অবর্তমানে 3 ভাইয়ের নামে পুজো অর্পণ করা হয়। এখন সেই পর্বই আর কি চলছে। প্রতি মাসে আগে কোনো না কোনো পুজো তো আমাদের বাড়িতে থাকতোই। ওই যে বলি না, 12 মাসে 13 পার্বণ, এটা আমাদের বাড়ির জন্য শ্রেষ্ঠ উক্তি ছিল। তার ওপর আবার ওপার বাংলা থেকে আসার পর যা যা জেনে এসেছিল মাম্মা সবটাই এখানে পালন করত। আর সব থেকে বড় কথা, এখন তো আমরা পুরোহিত যা বলে তাই শুনি। মাম্মা থাকতে মাম্মা যা বলতো পুরোহিতকে সেই মতো বুঝে শুনেই পুজো করতে হতো। তার নিয়ম কানুন একটাও এদিক থেকে ওদিক হতে পারবে না। আজ পুজো করতে যদি 1 ঘন্টা সময় লাগে, উনি থাকতে পুজো করতে মিনিমাম 1.5 ঘন্টা সময় তো লাগতোই। বেঁচে থাকলে যে আরো কত কিছুর সাথে তোমাদের পরিচয় করাতে পারতাম, তার কোনো ঠিক ঠিকানাই নেই। তোমাদের সাথে গল্প করতে করতে পুজো প্রায় শেষের পথে। আর এদিকে চলছে এখন যজ্ঞের প্রস্তুতি। আগে আমাদের বাড়িতে ইটের ওপরে বালি সাজিয়ে তারপরে যজ্ঞ করা হতো। তারপর মাম্মা এই যজ্ঞ কুণ্ডলীটা কিনে দিয়ে গেছে। ওই যে বলি না, সব কিছু তৈরি করে দিয়ে গেছে, ছেলেদের কোনো সমস্যা নেই। এই জাস্ট ওখান থেকে ঘরে আসলাম। ঘরে এসে একটু ফ্রেশ হয়ে একটু জল খাবো। আর আমি তো সকালবেলা লেবু দিয়ে মধু দিয়ে জল খাই, জানোই। ভুলে গেছিলাম সকালবেলা গ্যাস ধরাতে যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো গ্যাসটা কেন জ্বলছে না। কারণ মা তো সকালবেলা উঠে চাবিটা ঘুরিয়ে রাখে, তো গ্যাস জ্বলা নর্মাল। তো আজকে তো মানে রান্না বান্না সকাল থেকে কিছু হয়নি। তো তারপরে মনে পড়ি বাবা কি একটা ব্লান্ডার করতে যাচ্ছিলাম। যাই হোক, ভগবানেরটা মনে করিয়ে দেয়। তো তোমাদের কালকে একটা ভুল ইনফরমেশন আমি দিয়ে দিয়েছিলাম। ভুল বলতে আমার জানা ছিল না। মানে আমি এটাই জানি যে শীতলা পুজো হওয়ার পর আগুন ধরানো যায়, রান্না বান্না করা যায়, কিন্তু আমাদের বাড়ির নিয়মটা আলাদা, যে আগুন ধরানো ওইভাবে যাই না। মানে সকালবেলা, মানে কালকে যা রাতে রান্না করে রেখেছে মা, সেটাই আজকে আমাদের দুপুরে খেতে হবে। আবার সন্ধেবেলা গিয়ে, মানে একদম রাত্রেবেলা বা সন্ধেবেলা, মানে সূর্য ডোবার পর গিয়ে তারপরে আমরা কিছু রান্না বান্না করে খেতে পারবো, মানে গ্যাস জ্বালাতে পারবো। তার আগে অবধি কিছু করতে পারবো না। মানে সূর্য অস্ত যতক্ষণ না যাবে ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না। এই জিনিসটা আমার জানা ছিল না। এই জিনিসটা আমি কালকেই মাঠ থেকে জানতে পারলাম। তোমাদেরকে কালকে ইনফরমেশন দেওয়ার পর তারপরে রাত্রেবেলা মাঠ থেকে এই জিনিসটা জানতে পেরেছি। চলো এখন পুজো যজ্ঞ হবে। আমি আজকে আর বেড টেড এখনো কিছু তুলিনি। এই দেখো বেডটা এরকমই পড়ে রয়েছে। এখন যজ্ঞ শুরু হবে, চলো যাই, তোমাদেরও নিয়ে যাই সঙ্গে। যজ্ঞের আহুতি পাওয়া তো খুব ভালো। হয়তো তোমরা সেখানে প্রেজেন্ট থেকে কিছু করতে পারবে না, দেখে বা দেখলে হয়তো সেই কখনো কখনো কোনো কোনো জিনিস দেখলেও দেখবে আমরা মানে ফিল করতে পারি। হয়তো তোমরা ফিল করলে হয়তো মানে সেই ব্যাপারটা তোমাদের মধ্যেও আসবে। তো চলো নিয়ে যাই তোমাদেরকে সঙ্গে করে। আর এই যে, হ্যাঁ মা, আর এই যে গোপলাকে দেখো, ঠিক আছে, চলো।
এই যে যজ্ঞ শুরু হচ্ছে, সামনের দিকটায় বসলাম যেন তোমরাও দেখতে পাও। আমার পরিবারের সমস্ত সদস্যদের সাথে নিয়েই তো আমার পথ চলা, সব কিছুতেই তো আমার সাথে থাকো তোমরা। আর এই যজ্ঞের সময় তোমাদের কাছে রাখবো না আমি? এই যজ্ঞের আহুতি যেন প্রতিটা পরিবারের মানুষের কাছে পৌঁছায়। এই আহুতি যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, রোগ ব্যাধি মুক্ত করে, সুখ সমৃদ্ধি আনে আর সকলের মনস্কামনা পূরণ করে। অগ্নিদেবের কাছে এই আমার প্রার্থনা। আহুতিটা কি অপূর্ব সুন্দর করে উঠেছে দেখো। তবে আমাদের বাড়িতে না কোনো যজ্ঞতেই বেল কাঠের ব্যবহার হয় না, আম কাঠ দিয়ে যজ্ঞ করা হয়। 3টে পুজোয় যজ্ঞ সম্পন্ন হতো, এখন সেটা 2টোয় দাঁড়িয়েছে। বাস্তব পুজো আর এই শীতলা মায়ের পুজোতেই যজ্ঞ হয়, আর হতো শ্রাবণ মাসে বাবার পুজোতে। দাদু মারা যাওয়ার পর মাম্মা তো সেই পুজো তুলেই দিয়েছে একেবারে। তবে আমার মাম্মার যজ্ঞের নিয়ম কানুন কিন্তু খুব স্ট্রিক্ট ছিল। যজ্ঞে যে বেলপাতা ঘিতে চুবিয়ে অর্পণ করা হয়, সেই বেলপাতা একটার ওপর একটা কখনো অর্পণ করা যেত না। একটা বেলপাতা ঘিয়ে চুবিয়ে যজ্ঞের আহুতিতে অর্পণ করার পর সেটা খুব ভালোভাবে পুড়ে যাওয়ার পরই আরেকটা বেলপাতা অর্পণ করতে পারতো। তাতে যজ্ঞের সময়টাও অনেক বেশি লাগতো। উনি পুজো করতেন ঠিকই, কিন্তু পুজোর নিয়মাবলীতে উনি পুরো একদম কড়া ছিলেন সব দিক থেকে। ওনার সাথে তো তোমাদের পরিচয় করাতে পারলাম না, কারণ উনি কবেই আমাদের ছেড়ে চলে গেছেন। তবে ওনার বলা কথাগুলো তোমাদের বলে একটু হলেও বোঝাতে পারি উনি কেমন ধাঁচের মানুষ ছিলেন। আসলে এই বাড়ির প্রত্যেকটা নিয়ম কানুন, আচার অনুষ্ঠান, বলতে পারো প্রতিদিনের বিভিন্ন কাজে ওনার বলা কথাগুলো যেন বারবার মনে পড়তেই হবে। মা তো প্রায় প্রতিদিনই রান্নার সময় বলেই বসে, এটা মাম্মার থেকেই শিখেছে, তোর মাম্মা এটা এইভাবেই রান্না করতো। যাই হোক, গল্প করতে করতে কত কিছুই না বলে ফেললাম। এদিকে যজ্ঞ প্রায় শেষের পথে, আগুন প্রায় নিভো নিভো অবস্থায়। যজ্ঞ নেভানোর সময় বাড়ির ছেলেদের কাউকে না কাউকে আগে থাকতেই হতো, এখন তো পুরোহিতে করে দেয়। ব্যাস, এবার যজ্ঞ নেভানোর পালা। মাঝে কি যেন একটা কলার সাথে দিয়েছিল, আমি তোমাদের সেটা দেখানোর সুযোগ পাইনি। এখন দুধ আর গঙ্গার জল দিয়ে যজ্ঞের আহুতি নেভানো হচ্ছে। পুজো শেষ, এবার পুরোহিত মশাই ঘট নাড়িয়ে পুজো সম্পন্ন করবেন। তার আগে শীতলা মাকে সবাই একে একে তেল মাখিয়ে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সাজিয়ে দেবেন সিঁদুর দিয়ে। মা যেহেতু বাড়ির বড় বউ, তাই মাকে দিয়ে শুরু। তবে পুজোর নিয়ম কারণে মাম্মার পরবর্তী ভার মেজমার ওপরই। মা অত নিয়ম কানুন জানে না, বলা ভালো পটু না। গোছ গাছের দিক থেকে, মানে পুজোর জোগাড়ের এসবের দিক থেকে মায়ের থেকে দক্ষ কেউ না। আর ছোট মাকেই বা বাদ দিই কেন, ছোটও বলে সবেতেই একটু ছাড় তো আছেই। তবে সবার থেকে শুনে জেনে চেষ্টা করে সবটাই করতে, তবে জোগাড়ে হাত লাগায় এটাই যা। মায়ের পর্ব শেষ, এবার মেজমার পর্ব শুরু। তবে হঠাৎ করেই আকাশের কি অদ্ভুত আমূল পরিবর্তন, দেখে মনে হচ্ছে হঠাৎ কেউ রেগে গিয়ে ঝলমলে নীল আকাশে সাদা মেঘগুলোতে কালো রং করতে বসেছে। তবে মাম্মা বলতো যজ্ঞের পর বৃষ্টি হওয়াটা খুব শুভ, এক ফোঁটাও যদি হয় তাতে অনেক। অগ্নিদেব বোধ হয় প্রকৃতি দেবের কাছে সেই নির্দেশই পাঠিয়েছে। বাকিদের হয়ে গেছে, এখন ছোট মায়ের পর্ব। তবে মা বললো তুই স্নান করিয়ে দিস একবারে, যখন তোর স্নান কমপ্লিট হয়েই গেছে। আসলে প্রথমে এমনিই এসেছিলাম, যখন যজ্ঞ শুরু হলো দৌড়ে গিয়ে স্নানটা সেরে এসেছি। পুজোতে আসার আগেই মা বলেছিল সেই তো স্নান করতেই হলো। যাই হোক, সবটাই ভালোই হয়ে গেছে, এই অনেক। এই যে কোনায় গাছটা আছে সেখানেই পুজো হতো। আমাদের জায়গাটা ছোট, আর বৃষ্টি বাদলার দিন ভাবে বসে পুজো করাও যেত না। মা কাকিমারা গিয়ে ওখানে জল ঢেলে এসেছে, এদিকে ঠাকুর মশাই প্রসাদ খেয়ে বাড়ি যাবে। বৃষ্টিরও সম্ভাবনা, তাই গোছ গাছের তাড়াটাও অনেক বেশি। এখন প্রায় 2টো মতন বাজে, পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে। তবে এই সময়টা চারিদিকটা ভারী সুন্দর লাগে দেখতে। তবে এবার পুরো আষাঢ় মাস জুড়ে তো বৃষ্টি। আজ তো একদম মাসের শেষ দিন, মানে সংক্রান্তির দিন। আজই বা কথার খেলাপ করলে কিভাবে চলে, তাই একটু একটু হলেও হতে হবেই বৃষ্টি। এখন প্রায় 2:30 মতন বাজে, বসেছি দুপুরের খাবার নিয়ে। আজ আমার পছন্দের খাবার, কতদিন পর যে খাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। 1 বছরের জন্য অপেক্ষায় থাকি কবে এই দিনটা আসবে। তবে এটা নয় যে পান্তা অন্যদিন খাওয়া যাবে না, তবে আজকের দিনের পান্তার স্বাদটাই যেন অন্যরকম হয়। আমাদের গেট, মহামান্য গেট, আর কি বলবো, সিংহদুয়ার, যেটা কোনোদিনও বন্ধ থাকবে না, আজও নেই। এই যে মা আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গেট টেট বন্ধ করতে গেল। আজকে খাবারটা আর কি বলবো। এখন প্রায় অলমোস্ট 2:45 মতন বাজে। প্রত্যেক দিন খেতে তো একটু দেরি হয় আমার জন্যই, আর প্রত্যেক দিন এই সময় বলতে পারো আমরা খেতে বসি প্রায় ওই 3টে বাজে বা 3:10-15 বাজে আমাদের খাওয়া শেষ হতে। বাট আজকে যেহেতু সকাল থেকে রান্না বান্নার চাপটা নেই,
আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, সকাল থেকে একদম খাওয়া হয়নি, বাবাই শুধু ব্রেকফাস্ট করে গেছে, হয়তো মুড়ি বা কিছু খেয়ে গেছে, তখন আমি ঘুমাচ্ছিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার চোখে কিছু একটা হলো, আমি মানে ড্রপ দিয়ে আবার সেই আগের মতন লাল হয়ে পুরো জবা ফুলের মতন লাল হয়ে গেছিলো চোখটা। যাই হোক, ওয়েদারটা এমন করলো, মনে হলো ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, 1-2 ফসলা বৃষ্টি পড়লো আর জোর একটা বাজ পড়লো, তারপরে সমস্ত কিছু থমকে গেল। রোজ সকালবেলা যে ঝলমলে সেটার থেকে একদম চেঞ্জ হয়ে একদম মানে আবহাওয়ার পুরো আলাদাই ব্যাপার, আলাদাই মুড সুইং ওনাদের। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে, যাই হোক যেটা সব থেকে বলার কথা, আজকে বাইরে হাঁটতে আসার একটাই কারণ, এক তো ভালো ওয়েদার, সেকেন্ড অফ অল হচ্ছে ভালো ওয়েদারের থেকেও বড় কথা হচ্ছে আমার খাওয়ার পরিমাণটা। কারণ এখন প্রত্যেক দিনই দুপুরবেলা বলতে পারো যে রোদটা একটু কমই থাকে, হাঁটা যায়, কিন্তু খাওয়ার কোয়ান্টিটিটা আমার কম থাকে। আজকে অনেক দিন প্রায় বলতে পারো কয়েক মাস পর আমি এত ভাত খেয়েছি, মানে এত ভাত। আমি মনে হয় এই আজকে যা ভাত, এখন যা ভাত খেলাম সেটা আমি সকাল বিকাল মিলিয়ে খাই সিরিয়াসলি। কারণ পান্তা ভাত লাইক অ্যাজ আমার খুব ফেভারেট, পান্তা ভাত, আলু সিদ্ধ, এটা খুব ফেভারেট, খুব মানে এই খাবারগুলো মানে পৃথিবীর অনেক দামি দামি খাবারের থেকে আমার মানে ডাল, আলু সিদ্ধ, মাখা, বড়া, এগুলো আমার জন্য খুব এক্সপেন্সিভ খাওয়ার মনে হয়। মানে আমি খুব ভালোবাসি খেতে, মানে আমার কাছে যদি ডান দিকে অনেক কিছু সাজিয়ে রাখে আর বাঁ দিকে অনেক কিছু ডাল ভাত এগুলো সাজিয়ে রাখে, আমি ওইটাকেই প্রেফার করব। হ্যাঁ, হয়তো ওখান থেকে তুলে একটু খাবো, কিন্তু এই দিকে যতটা আমি খেতে পারবো ওইটা আমি ততটা খেতে পারবো না। মানে এখনও বসে আমি যতটা লেভেল ভাত খেতে পারবো, আমি তার অর্ধেকও মনে হয় খেতে পারবো না বিরিয়ানি, এরকম। কিন্তু তাও ওই একটু মেনটেনের জন্য কমিয়ে এইটুখানিতে নিয়ে এসেছি, তারপরেও তো কিছু করার নেই। যাই হোক, আজকেই খাওয়ার পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছে, যার জন্য একটু বাইরে হাঁটাহাঁটি করা, দেখলাম রোদটাও কম আর ওয়েদারটাও বেশ ভালো, একটু হেঁটে টেটে, আর চুলটাও ভেজা, চুলটা শুকায়নি, কারণ চুল না শুকালে আমি ঘুমাতে যাই না, চুল আছড়ে তারপরে ঘুমাতে যাই। তো সেজন্য ভাবলাম একটু বাইরে যখন আছি একটু ঘোরাফেরা করে আসি। চলো একটা ভালো জিনিস দেখাই তোমাদের। কাঠবিড়ালিটাকে দেখতে পাচ্ছ, এই এতক্ষণ এইখানে বসে বসে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল, তারপরে ও নেমে আসার পর বুঝতে পারলাম ও চারিদিকে দেখে খুঁজে চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে আদৌ আশেপাশে কেউ আছে নাকি। মা ওখানে টপের জন্য ভাত দিয়ে এসেছিল দুধ দিয়ে মেখে, ও পান্তা ভাত আবার খায় না, এমনি দুধ দিয়ে মেখে নর্মাল ভাত খায়, শুকনো ভাত রেখে দিয়েছিল ওর জন্য। ও চারিদিক দেখে সুযোগ বুঝে খেতে আসলো। দেখো কি সুন্দর যে হাতে করে নিয়ে নিয়ে খায়, আবার উপরে উঠে গেল, নিজেরাও খাবে, নিজেদের ছানাপোনাদের জন্য একটু নিয়ে যাবে। কি সুন্দর বসে বসে খাচ্ছে, দেখেছো? টুক 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 করে মুখটা নাড়াচ্ছে, ও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কি অবস্থা। আবার নামবে হয়তো, নামবে। কাকটা এরকম করে চিল্লাচ্ছে কেন? আবার হয়তো নামবে, স্কোপ খুঁজছে। আসলে আশেপাশে খোঁজাখুঁজি করছে, এর অন্যান্য সময় এখানে প্রচুর এসে যায় লোকজন আর কি, ওদের সঙ্গী সাথী। আজকে মনে হয় এখনো পর্যন্ত সময় হয়নি তো, কারণ এই টাইমে তো আমরা খাবার দিই না, আমাদের খাওয়া দাওয়ার টাইমিংটা তো একটু দেরিতে, আজকে তো তাড়াতাড়ি হয়ে গেছে, কি করা যাবে। তাই জন্য এখনো কেউ টের পায়নি যে খাবার এসে পড়েছে। টপিও আজকে খুব একটা বেশি খেলো না, দুধ দিয়ে মেখে দিল ওকে ভাত, ও খেলো না। তবে সুখী কুকুর, কি আর বলবো। এই পুজোর জায়গা, এতক্ষণ পুজো কত জোগাড় কত হয়েছে, এখন মা একাই বসে আছেন। আজ বৃহস্পতিবার, তাই আর এসব কিছুই সরানো হবে না, কাল সকালে কাকা সবটার ব্যবস্থা করবে, তাবুও টানানোই থাকবে, কারণ বৃষ্টির ব্যাপার আছে তো। তবে আজ আমিও এখান থেকে ভিডিওটা শেষ করি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সব সময় এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আজ তবে বিদায় নি, কাল আবার সকাল সকাল গল্প আড্ডার আসর নিয়ে বসবো। টাটা আজকের মতো।